তাহলে কি বুঝতে পারলাম সেপ্রোক্সিমে কি ক্লাবনিক অ্যাসিড, তাহলে কি সেপাক্লাব, ফিউরোটিল প্লাস একদিন সিবি, এগুলা কি ক্লাবনিক অ্যাসিড। আর যদি থাকে যে ফিউরোটিল এক্সিম তাহলে কি শুধু সেপ্রোক্সিম। এটা কি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় 250 এবং 500 mg, এটা সকাল বিকাল 7 দিন। সিরাপ ফর্মে পাওয়া যায় 70 ml এর 8 কেজিতে 1 চামচ, দিনে 2 বার 7 দিন। হ্যাঁ, আর সেপিকজিম ব্যবহার করি, সেপিকজিম সেপ 3 পাওয়া যায়, ডেনবার পাওয়া যায়, ইমিক সেপ পাওয়া যায়, বাজারে আরও অনেক নামে পাওয়া যায়। এটা কি ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, এটা 200 এবং 400 mg ফর্মে পাওয়া যায়, এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। সিরাপের ড্রপও আছে 21 ml এর ড্রপ। এরপরে সিরাপের ml এর হিসাব আছে 30, 37.5, 40, 50 এবং 75 ml পাওয়া যায়। এছাড়াও ডিএস ফর্মে পাওয়া যায় কত 37.5 এবং 50 ml এর ডিএস পাওয়া যায়। ডিএস মানে ডাবল। কথা বোঝা গেছে? তার কি এতটুকু ক্লিয়ার? এরপরে আসি যে এই মেডিসিনগুলো দিলাম, এরপরেও কাজ হইতেছে না, তখন কি করতে হবে? তখন সার্জারি করতে হবে, টনসিলটাকে কেটে ফেলতে হবে। এখন আমরা প্রথমে বলছিলাম যে টনসিল কিন্তু ফার্স্ট গার্ড, টনসিল হচ্ছে আমাদের প্রহরী। হ্যাঁ, এখন কথা হচ্ছে এত প্রহরী একটা ব্যক্তিকে আমি আমার শরীর থেকে নিঃসরণ করে ফেলবো, প্রশ্ন আসতে পারে না? কেন টনসিলটাকে কেটে ফেলবো? ও আক্রান্ত হয়েছে তাই, যে বর্ষা গেছে আর ভোরার কপালে নাতি। ভোরা চিনেন তো? কলার ভেলা আমাদের এলাকায় বলে। তোর লাচ্ছি যে ওর কাজ চলে গেছে, এখন কি ও বয়স্ক হয়ে গেছে, আর কি বাড়ি থেকে বের করে দিব, বিষয়টা এরকম? বিষয়টা মোটেও এরকম না। ফার্স্ট গার্ড হইলেও দেখা গেল যে ওই যে বললাম যে প্রথমেই ধরেন ইন্ডিয়া আমাদের আক্রমণ করলো, আমাদের কি বিএসএফ কি বলে বিজিবি আমাদের কি করবে? সর্বপ্রথম প্রোটেকশন দিবে। এখন কথা হচ্ছে কিছু কিছু বিজিবি যদি আবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাদের সাথে কি বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ আমাদের ইনফর্ম ওদের করে, তাহলে কি ওরে কি রাখা যাবে? ওরে রাখা যাবে না, ওরে তাড়াতাড়ি আউট করতে হবে। তো আমাদের টনসিলটা যখন নিজে ইনফ্লামেট হয়ে যায় এবং অনেক বেশি খারাপ হয়ে যায়, শুধু ইনফ্লামেট হয় না, অনেক বেশি খারাপ হয়ে যায়, যখন আমরা মেডিসিন দিয়ে কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ কি বিজিবিকে প্রাথমিক হুঁশিয়ারি দিলেও সে কাজ করতেছে না, তারপরেও তথ্য পাচার করে দিতেছে, তখন কি করব? ওকে আউট করে দিব। তো টনসিলটাকেও যদিও ভালো, যদিও আমাদের রোগ জীবাণু কমায়, কিন্তু নিজে কাজ করতে করতে কি হয়, একটা সময়ও বিশ্বাসঘাতক হয়ে যায়। তখন কি করতে হয়? টনসিলেক্টমি করতে হয়। কি করতে হয়? টনসিলেক্টমি, অর্থাৎ টনসিলটাকে কেটে ফেলতে হয়। হ্যাঁ, তো এই টনসিলেক্টমি করার কিছু শর্ত আছে। আমরা রুগী আসলো আর বললাম যে তুমি টনসিল কেটে ফেলো, এত বড় একটা সিদ্ধান্ত তো সহজে নেওয়া যাবে না, একটু ভেবে চিন্তে নিতে হবে কিভাবে। এই টনসিলেক্টমি করার কিছু রুলস আছে। কি রুলস? এই তো শেষ, খুব দ্রুত শেষ করে দিব। বিরক্ত লাগতেছে না? রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন কি করতে হয়? আউট করে দিতে হয়। 1 year 7 or more অ্যাটাক, অর্থাৎ 1 বছরে যদি 7 বারের বেশি এই টনসিলটা অ্যাটাক হয়, সেক্ষেত্রে 2 year 5 অ্যাটাক or more, 2 বছরে পার ইয়ার। 2 বছরে হিসাব করে দেখলাম আমার 10 বার হয়ে গেছে, অর্থাৎ প্রতি বছর 5 বার করে হইতেছে, তাও করে ফেলবো। 3 year 3 অর্থাৎ 10 বার, 3 year 3 অ্যাটাক পার ইয়ার, অর্থাৎ 9 বার। তাহলে যদি 1 বছরে 7 বারের বেশি অ্যাটাক হয় তখন আমরা করতে বলি, 2 বছরে 10 বারের বেশি অ্যাটাক হইলেও করতে বলি, এবং 3 বছরে 9 বারের বেশি অ্যাটাক হইলেও করতে বলি। শুধু এগুলাই না, দেখা গেল যে পেরিটনসিলার অ্যাবসেস, অর্থাৎ পুঁজ জমে গেছে, তখন আমরা করতে বলি পুঁজ হয়ে গেছে,
পুজ, হ্যাঁ পুজ হয়ে গেলে করে ফেলতে বলি, মানে পুজ হয়ে গেছে অনেক দিন হয়েছে, রিকারেন্ট অ্যাটাক হইতেছে, রিকারেন্ট অর্থাৎ বারবার হতেই আছে, হ্যাঁ রিকারেন্ট অ্যাটাক। প্রি স্কুল বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, স্কুলে যাইতে পারতেছে না, দেখা যায় যে মাসে 2বার হয়ে যাইতেছে, 10 দিন 2 স্কুল কামায় দেয়, ও তো স্কুল থেকে পিছনে পড়ে যাবে, তখন আমরা কি করি, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে করে ফেলতে বলি, ঠিক আছে। রিকারেন্ট অ্যাটাক প্রি স্কুল বাচ্চাদের, তখন কি সার্জারির সিদ্ধান্ত নেই, এটা অবস্থা বেঁধে। এরপরে স্টোন হইলে, ওই যে বললাম স্টোন, হ্যাঁ স্টোন হইলে করতে বলি সেলুলাইটিস, অর্থাৎ অনেক বেশি ফুলে গেছে, ইনফেকশন হয়ে অনেক বেশি ফুলে গেছে, কিসিং টনসিলাইটিস যেটা, হ্যাঁ তো এরকম হইলে করতে বলি। সেলুলাইটিস। এরপরে স্লিপ অ্যাপনিয়া, দেখা যায় ওই যে বললাম স্লিপ অ্যাপনিয়াতে মানুষ মারা যায়, দেখা যায় যে শ্বাসকষ্ট খুবই হইতেছে, শ্বাস নিতে পারতেছে না, ওর তো বেঁচে থাকতে হবে, যে অঙ্গই কাটুক বেঁচে থাকা তো বড় আগে দরকার, তো স্লিপ অ্যাপনিয়া হয় সেক্ষেত্রে করতে বলি। প্রথমে আগে আমরা এগুলা কেউ মেডিসিন দিয়ে ট্রাই করি, কিন্তু তারপরেও না হলে কি করি, তখন স্লিপ অ্যাপনিয়া, তখন কি করি, তখন এই সার্জারির সিদ্ধান্ত নেই। এবার হচ্ছে কমপ্লিকেশন, মানে কি কি জটিলতা হতে পারে, আমি যদি চিকিৎসা না নেই তাহলে আমার কি কি জটিলতা হতে পারে। এই যে পেরিটনসিলাল অ্যাবসিস হইতে পারে, অর্থাৎ পুজ জমে যেতে পারে, তারপরে স্টোন হইতে পারে, কি হইতে পারে, টনসিলে স্টোন হইতে পারে, সেলুলাইটিস হইতে পারে, অর্থাৎ টনসিলটা অনেক বেশি ফুলে যেতে পারে, এই 3টা হইতে পারে, এবং আরও কিছু হইতে পারে, সেটা কি, রিমেটিক ফিভার, বাত জ্বর হইতে পারে, রিমেটিক ফিভার, বাত জ্বর, এজিএন, অ্যাকুইট গ্লোমেরুলার নেফ্রাইটিস, কিডনির একটা সমস্যা এটা, হ্যাঁ কিডনি প্রবলেম, রিমেটিক ফিভার, এটা একটা হার্টের সমস্যা। এই যে আমাদের স্ট্রেপ্টোকক্কাস বলছিলাম, ওই যে ব্যাকটেরিয়াগুলো দেখাইছি, স্ট্রেপ্টোকক্কাস কি করে, গলার মধ্যে থাকে, এবং যখন ওরা অনেক বেশি হয়ে যায় তখন কি গলার একটু নিচে হার্ট, তখন ওই ইনফেকশনগুলো কি হয়, হার্টে চলে আসে, হার্টে চলে আসলে তখন এই হার্টের সমস্যা হয় এবং রিমেটিক ফিভার হয়, বাত জ্বর হয়, কথা বোঝা গেল। এবং এগুলা কি কিডনিতেও চলে যায়, কিডনিতে গেলে কি হয়, অ্যাকুইট গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়, অ্যাকুইট গ্লোমেরুলার নেফ্রাইটিস একটা কিডনির রোগ। তাহলে কি এই টনসিলের এইটা চিকিৎসা না করলে কি হয়, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, পুজ জমে যেতে পারে, স্টোন হতে পারে, সেলুলাইটিস হতে পারে, এবং স্লিপ অ্যাপনিয়া হয়ে মানুষ মারাও যেতে পারে, কথা বোঝা গেল। এবং টনসিল ক্যান্সার, এটা খুব রেয়ার, টনসিলে কি হয়, ক্যান্সার হয়, খুব রেয়ার এটা। এবং হার্টের সমস্যা যেটা এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস হয়। তাহলে কি জটিলতা আমরা বুঝতে পারছি, হ্যাঁ এরপরে হচ্ছে আমরা কিছু উপদেশ দিয়ে দিই, কি দেই, উপদেশ দিই। উপদেশ আমরা কি দিব, আমরা তখন যা পড়ছি সব কিছু উপদেশ দিয়ে দিব। ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, হ্যাঁ ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, ফ্রিজের কোনো জিনিস খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া যাবে না, ফাস্টফুড জাতীয় খাবার, তেলে ভাজা খাবার খাওয়া যাবে না, এগুলো উপদেশ দিয়ে দিব। উপদেশগুলো আমি বলি, আপনারা লেখেন, হ্যাঁ লেখেন। ঠান্ডা জাতীয় খাবার নিষেধ, অ্যাভয়েড কোল্ড ফুড অর ড্রিঙ্কস, অর্থাৎ ঠান্ডা খাবার এবং ঠান্ডা পানীয় খাবার নিষেধ, ফ্রিজিং খাবার নিষেধ, হ্যাঁ
জিঙ্ক খাবার নিষেধ। ফ্রিজিং খাবার থেকে কি করতে হবে, বের করতে হবে, বের করে নর্মাল টেম্পারেচারে রাইখা কিছুক্ষণ পরে খাইতে হবে। ফ্রিজের খাবার যে টোটাল খাওয়া যাবে না বিষয়টা এরকম না।